আজ আমি যে ড্রামাটা এক্সপ্লেন করব তা অনেক বেশি সুন্দর। আমি আশা করি তোমাদের কাছে এই ড্রামাটা অনেক ভালো লাগবে। চলো শুরু করা যাক। শুরুতে আমরা একজন স্টোরি টেলারকে দেখি, যে একজন রাজকুমারীর গল্প বলছিল। এই রাজকুমারী যাকে বিয়ে করতে চায় সে কোনো না কোনো ভাবে মারা যায়। আমাদের এই রাজকুমারীকে দেখানো হয়, তার নাম সাংসিং। সে ফুয়ো রাজ্যের রাজকুমারী। তার বিয়ে না হওয়ায় সবাই তাকে দেখে ভয় পায়, যার জন্য সে ছেলেদের ছদ্মবেশে বাহিরে এসেছে। তবুও এই স্টোরি টেলার তিয়ানগাং সবার সামনে তাকে তার আসল নাম বলে ডাকে। সবাই বুঝতে পেরে যায় এটাই হচ্ছে রাজকুমারী সাংসিং। এটা বোঝার সাথে সাথে সবাই যে যার মতো দৌড়াতে থাকে, কেননা সবাই সাংসেং কি অপয়া মনে করত। সাংসেং তিয়ানগাংকে ধরে বলে সে যদি তার বিয়ের ব্যবস্থা না করতে পারে তাহলে সে তাকে বিয়ে করে ফেলবে। তিয়ানগাং নিজেকে বাঁচাতে সামনের হংলুয়ান প্যাভিলিয়ন দেখিয়ে দেয় আর বলে সেখানে প্রতি বছর একটা ম্যারেজ পার্ল বিক্রি হয়। শোনা যায় এই ম্যারেজ পার্ল যার কাছে থাকে সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে। এটা শুনে সাংসেং অনেক খুশি হয় আর সে ম্যারেজ পার্লটা কেনার সিদ্ধান্ত নেয়। এরপর আমাদের তাং রাজ্যের রাজকুমার জিংকে দেখানো হয়। জিং হচ্ছে আমাদের ড্রামার মেল লিড। সে তার বাবা অর্থাৎ তাং রাজ্যের রাজা সাংয়ের কাছে যায়, তার জন্মদিনে দেরি করে আসার জন্য ক্ষমা চায়। সেখানে তাং রাজ্যের দ্বিতীয় রাজকুমার হুয়ো আর পঞ্চম রাজকুমার কিও ছিল। সাং তাদের সবাইকে জানায় ফুয়ো রাজ্য তাদের সাথে শান্তি চুক্তি করার জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়েছে। সাংজিংকে দায়িত্ব দেয় ফুয়ো রাজ্যে গিয়ে এটা খোঁজ নিতে ফুয়ো রাজ্য আসলেই কি তাদের সাথে শান্তি চুক্তি চায়। জিও তার বাবার কথায় ফুয়ো রাজ্যে যেতে রাজি হয়। এখানে সিন কাট হয়। আমাদের 15 দিন পর হংলুয়ান প্যাভিলিয়নের দৃশ্য দেখানো হয়। আজকে সেখানে সে ম্যারেজ পার্লটা নিলাম হচ্ছে। সেখানে সবার দাম বললে সাংসেং সবার থেকে বেশি দাম বলে। তার সমান দাম আর কেউ বলতে পারে না। তবে শেষ মুহূর্তে এসে শিয়াও নামের একটা ছেলে সাংসেং এর থেকে দাম বেশি বলে। এরপর এদের দুজনের মাঝে দামাদামি হতে সাংসেং অনেক বেশি টাকা দিয়ে সে ম্যারেজ পার্লটা কিনে নেয়। সে সময় বাহিরে দিয়ে জিং ও তার দুই সহযোগী যাচ্ছিল। তারা ফুয়ো রাজ্যে স্পাই হয়ে এসেছে, তাই তাদেরকে দেখতে সাধারণ মানুষের মতোই লাগছিল। এদিকে শিয়াও সবার সামনে সাংসেং এর পরিচয় ফাঁস করে দিলে সবাই আবারও তাড়াতাড়ি করে প্যাভিলিয়ন থেকে বেরোতে থাকে। লোকজনকে এত তাড়াহুড়ো করতে দেখে এরা তিনজন মনে করে সেখানে ডাকাত পড়েছে। তবে সেখানে ডাকাত না আসলেও কিছু লোক তাদের উপর আক্রমণ করে দেয়। জিং তার কাছে থাকা হাঁসটাকে সামলে রাখতে থাকে আর সাংসেং ম্যারেজ পার্লটাকে সামলে রাখতে থাকে। তবে আক্রমণটা একটু বেশি হলে সাংসেং এর ম্যারেজ পার্লটা ভেঙে যায় আর জিং এর হাত থেকে তার হাঁসটা পড়ে যায়। জিং সাংসেংকে প্রোটেক্ট করে ফাইট করলেও সাংসেং এর হাতে কিছুটা কেটে যায়। যাই হোক, মারামারি শেষে সাংসেং জিংকে ধন্যবাদ জানায় এবং জিং লোকগুলোকে ধরে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে সাংসেং তিয়ানগাংকে বলে ম্যারেজ পার্লটা ভেঙে গেল আর তার হাতও কেটে গিয়েছে। এখন তার আর বিয়ে হবে না, তাই সে তাকেই বিয়ে করবে। যেটা শুনে তিয়ানগাং কিছু উল্টোপাল্টা কথা বলে সাংসিংকে বোঝায় এটা তার সৌভাগ্যের লক্ষণ এবং খুব জলদি তার বিয়ে হয়ে যাবে। এরপর সিনে আমাদের জিংকে দেখানো হয়। যে লোকগুলো তাদের উপর আক্রমণ করেছিল তারা তাদেরকে ধরে ফেলেছে। জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় তারা সবকিছু ট্রাই করেছে, তবে এই লোকগুলো কিছুতেই স্বীকার করছে না তাদেরকে কে পাঠিয়েছে। জিং ভিতরে যায় আর জিংকে দেখে লোকগুলো বলতে থাকে যে তারা চাইলে তাকে মেরে ফেলতে পারে, তারা মরতে ভয় পায় না। জিং বুঝতে পারে এদেরকে দিয়ে এভাবে স্বীকারোক্ত করা যাবে না, তাই সে গার্ডদেরকে বলে খাবার আনতে। জিং লোকগুলোর সামনে মাংস গ্রিল করতে থাকে আর বলে সে একজন প্রিন্স। সে যদি তাদেরকে টুকরো টুকরো করে এভাবে গ্রিল করে তাহলে তাকে কেউ কিছুই বলবে না, আর সে চাইলে তাদেরকে সহজে একটা মৃত্যু দিতে পারে। তাহলে তারা যদি সবকিছু স্বীকার করে নেয় তাহলে হয়তো তাদের লাশগুলো তাদের পরিবারের লোকজন খুঁজে পাবে এবং চিনতেও পারবে। এসব কথা শুনে লোকগুলো সবকিছু স্বীকার করতে রাজি হয়। এরপর জিং সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে প্যালেসের বাইরে সাংসেং এর কাছে একের পর এক দুঃসংবাদ আসতে থাকে। সাংসেং ধৈর্য সহকারে সব কথা শুনে সবার কথা বলা শেষ হলে সে একে একে সবার সমস্যা সমাধান করে দেয়। আমাদের ফুয়ো রাজ্যের রাজা লিও এবং তার ভাই মানে সাংসেং এর বাবা লিউ সাংকে দেখানো হয়। লিও ও লিউ সাংকে তাং রাজ্যের সাথে সাংসেং এর বিয়ে দেওয়ার কথা বলে। লিউ সাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে যেন সাংসেংকে রেখে অন্য কোনো রাজকুমারের সাথে বিয়ের ব্যবস্থা করে, তবে লিউ তার কোনো কথাই শুনে না। লিউ সাং তাড়াতাড়ি সাংসেং এর কাছে যায় আর তাকে বলে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর। সে কোনটা আগে শুনবে? সাংসেং ভালো খবরটা আগে বলতে বললে লিউ সাং জানায় তার বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে সাংসেং খুশিতে লাফিয়ে ওঠে, কারণ সে তো বিয়ের হাল প্রায় ছেড়ে দিয়েছিল।
তবে তার খুশি বেশিক্ষণ টিকে না, কারণ লিওসাং তাকে বলে বিয়েটা হচ্ছে ফুইও রাজ্যের পক্ষ থেকে একটা শান্তি চুক্তির বিয়ে। তবে এতে সাংসেং এর কোনো অসুবিধা ছিল না, সে তো শুধু বিয়ে করতে পারলেই খুশি ছিল। লিওসাং তার কাছে জিং এর নামে অনেক বদনাম করতে থাকে, যে জিং দেখতে অনেক খারাপ, তার চরিত্রও ঠিক নেই, আর সে অনেক নির্দয়। এসব শুনে সাংসেং এরও জিংকে বিয়ে করার ইচ্ছাটাই চলে যায়। পরদিন জিং প্যালেসে আসবে বলে পুরো প্যালেসটাকে সাজানো হয়। তবে সাংসেং এর কপাল খারাপ ছিল, তাই সেদিন কোথাও কোনো ফুল পাওয়া যায় না। তবে সাংসেং থেমে থাকার পাত্রী না। বিয়েতে যে সিল্কের কাপড় দিয়ে বাড়ি সাজানো হয়, সাংসেং সেগুলো দিয়ে বাড়ি সাজিয়ে দেয়। জিং প্যালেসে আসলে সাংসেং এর মনে পড়ে গত রাতে এই ছেলেটা তাকে বাঁচিয়েছিল। জিং এখানে নিজের আসল পরিচয় প্রকাশ করেনি, সে এখানে নিজেকে তাং রাজ্যের একজন মেসেঞ্জার হিসেবে পরিচয় করায়। নিজেকে সামলে সাংসেং তার নিজের বদনাম করে বলে তার কপাল এতটাই খারাপ যে আজকে কোথাও কোনো ফুল পাওয়া গেল না। জিং বলে সমস্যা নেই, তার ফুল পছন্দ না, এই সিল্কের কাপড় সাজানোটা অনেক সুন্দর হয়েছে। সাংসেং তাকে চিনি ছাড়া চা দিতে গেলে জিং এটাতেও বলে চিনিটা তো স্বাস্থ্যের জন্য ভালো না। নিজেকে কোনোভাবে খারাপ প্রমাণ করতে না পেরে সাংসেং একটা জায়গায় চুপচাপ করে বসে থাকে। তখন সেখানে জিং আসলে সাংসেং আবারও নিজের নামে বদনাম করতে শুরু করে। তবে সে যাই বলুক না কেন, জিং তার সবগুলো কথার কোনো না কোনো ভালো গুণ বের করে দিচ্ছে। সে সাংসেং রাগ দেখিয়ে সেখান থেকে উঠে চলে যায়। সাংসেং সেখান থেকে সিয়াওর ষষ্ঠ বোন জিনের কাছে যায়, তারা সেখানে গল্প করছিল। শিয়াওকে দেখে সাংসেং অনেক রেগে যায়, কারণ সে ইচ্ছে করে ম্যারেজ পার্লটার দাম এত বেশি বানিয়েছে। শিয়াও বলে সে জানে সাংসেং নিজের বিয়ে ভাঙতে চায়, তার কাছে এই বিয়ে ভাঙার একটা উপায় আছে। এই শান্তি চুক্তিটা হওয়ার আগে সে যেন তাকে বিয়ে করে নেয়। তাকে বিয়ে করলে সাংসেংকে আর এই চুক্তির অনুযায়ী বিয়েটা করতে হবে না সেই প্রিন্সকে। অন্যদিকে জিং তার হাঁসটা নিয়ে বাগানে ঘোরাঘুরি করছিল, তখন তার হাঁসটা একটা ঘরে চলে যায়। জিংও তার পিছু পিছু সেখানে যায়, তবে সেখানে আবার সাংসেং গোসল করছিল। জিংকে দেখে সে চেঁচিয়ে উঠে। এখানেই সিন কাট হয়, আমাদের এরপর দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখানো হয়। জিং তাকে বলে তার হাঁসটা ভুল করে সেখানে চলে গিয়েছিল, তাই সেও ভুল করে সেখানে চলে যায়। তাছাড়া তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সাংসেং তাকে বাহিরে বের করে দিলে জিং তাকে তার হাঁসটা ফিরিয়ে দিতে বলে। সাংসেংও তাকে তার হাঁসটা ফিরিয়ে দেয়। এই হাঁসটার নাম হচ্ছে শিয়াওকি। জিং দেখে তার দুটো অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে মজা করতে থাকে। পরদিন সকালে জিং লিওসাংয়ের কাছে যায় আর তাকে বলে তার কাছে বেশি সময় নেই, সে জলদি শান্তি চুক্তির বিষয়ে আর বিয়ের বিষয়ে কথা বলতে চায়। তাই সে আজকে সাংসেং আসলে কেমন মানুষ তার পরীক্ষা নেবে। জিং প্যালেসের সমস্ত মেয়েটার গার্ডদের থেকে সাংসেং সম্পর্কে জিজ্ঞেস করে। সাংসেং সবাইকে আগে থেকে সব শিখিয়ে দিয়েছিল, তাই সবাই তার নামে অনেক বদনাম করতে থাকে। যে যাই বলুক না কেন, জিং তাদের প্রত্যেকের কথার এক একটা ভালো গুণ বের করে রাজের কাছে রিপোর্ট লেখায়। সাংসেং এর মা পর্যন্ত তার মেয়ের নামে খারাপ খারাপ কথা বলতে থাকে, তবে জিং তাদের কোনো কথা না শুনে শুধু সাংসেং এর সুনামি করতে থাকে। শেষে সাংসেং রেগে সেখান থেকে চলে যায়। সে আবারও তার রাগ ঠান্ডা করতে জিনের কাছে আসে। জিন তাকে অনেকগুলো ছেলের পেন্টিং দেখায় এবং তাদের মাঝে কাউকে পছন্দ করতে বলে, তবে সাংসেং এর কাউকে পছন্দ হয় না। জিনের কাছে যত ছবি ছিল সবগুলো দেখার পর একটা ছেলের ছবি তার পছন্দ হয়। তখন সেখানে শিয়াও এসে বলে তার পছন্দ হলে কি হবে, সে ছেলেটা তাকে পছন্দ করবে না, কেউ তো আর ইচ্ছে করে মরার জন্য তাকে বিয়ে করবে না। এটা নিয়ে তাদের দুজনের মাঝে আবারও ঝগড়া শুরু হয়। জিন খুব কষ্ট করে সাংসেংকে শান্ত করে। জিং এর দুই অ্যাসিস্ট্যান্ট তাকে সাংসেং এর ছেলেদের ছবি দেখানোর কথা জানায়। তারা সাংসেংকে নিয়ে জিংকে খেপাতে থাকে, তবে জিং চুপচাপ বসে থাকে। আমাদের সাংসেংকে দেখানো হয় সে তার বাবাকে মিনিস্টার শ্যানের ছেলেকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে যেতে বলে। লিওসাং বলে সে একজন প্রিন্সেস হয়ে মিনিস্টারের বাড়িতে যাবে, এটা দেখলে লোকে কি বলবে। তবে সাংসেং অনেক বুঝিয়ে তার বাবাকে রাজি করিয়ে নেয়। পরদিন সকালে সাংসেং যখন জিনের সাথে সেখানে যাচ্ছিল, তখন জিং এসে বলে তারা কোথায় যাচ্ছে। এটা জিজ্ঞেস করলে জিন মুখ ফুসকে বলে ফেলে তারা ম্যাজিস্ট্রেটের বাড়িতে যাচ্ছে। এ কথা শুনে জিংও তাদের সাথে যেতে চাইলে সাংসেং তাকে যেতে দেয় না, তবে জিং নানাভাবে থ্রেট দিয়ে ঠিকই তাদের সাথে চলে যায়। এরপর সিনে আমাদের শিয়াওয়ের ভাই শ্যানবিনকে দেখানো হয়। বিন ম্যাজিস্ট্রেটের ছেলে হওয়ার পাশাপাশি নিজেও একজন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ছিল। সাংসেং আজকে এখানে তার বিয়ের কথা বলতে আসবে। বিন শিয়াওয়ের কাছে যায় সাহায্য চাইতে, কারণ সে সাংসেংকে পটাতে চায়। তার ভাইও তখন তাকে বুদ্ধি দিতে শুরু করে। অন্যদিকে লিওসান মিস্টার শ্যানের সাথে বসে কথা বলছিল। মিস্টার শ্যান ও প্রিন্সেসের সাথে সম্পর্ক করতে পারবে এটা শুনে সে অনেক খুশি হয়। তবে লিওসাং যখন সাংসেং এর প্রশংসা শুরু করে, তখন সে সব উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে সাংসেং এর প্রশংসা বাদ
দিয়ে তার নামে বদনাম করতে শুরু করে। সাংসিং এর সাথে যারে বিয়ে হয় সে নাকি মারা যায়, এটাও সে মিস্টার শ্যানকে বলে দেয়। সাংসিং তাকে যা যা শিখিয়ে দিয়েছিল সে সবকিছুর উল্টো বলছিল। সাংসিং তাকে থামানোর চেষ্টা করে, তবে লিও সাং তার দিকে তাকায় না আর শুধু বলতেই থাকে। আর জিং তার কাণ্ড দেখে হাসতে থাকে। এত কিছু শোনার পর মিস্টার শ্যানের ভিতর ভয় ঢুকে যায়, তাই সে নিজে আর কোনো কথা না বাড়িয়ে বিনকে ডেকে পাঠায় আর তার উপরেই সবটা ছেড়ে দেয়। এখন বিন যদি তাকে পছন্দ করে বিয়ে করে তাহলে সে কিছু বলবে না। বিন সাংসিং এর সাথে অনেক রুডভাবে কথা বলতে থাকে, আর তাকে এভাবে রুডভাবে কথা বলার বুদ্ধিটা শিয়াও শিখিয়ে দিয়েছিল। শিয়াও তাকে বলেছে মেয়েরা রুড ছেলেদের পছন্দ করে, তাই সে অনুযায়ী বিন এখন সাংসিং এর সাথে রুড হয়ে কথা বলছিল। চিংয়ের এসব বিরক্ত হয়ে সাংসিংকে নিয়ে চলে যেতে গেলে বিং তাকে আটকায়। এখন তাদের দুজনের মাঝে আরো কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে জিং বিনকে কিছু জ্ঞানের চ্যালেঞ্জ করে, যেখানে সাংসিং তাদের দুজনকে ফুইও সম্পর্কে কিছু প্রশ্ন করবে। এখন বিংকে তো তার উত্তর দিতে হবে। বিংও তাতে রাজি হয় এবং সাংসিং ফুইও সম্পর্কে একটা প্রশ্ন করে। বিং তার একটা উত্তর দেয়, তবে তার উত্তরটা ভুল হয়। জিং যে উত্তরটা দেয় সেটা সঠিক হয়। জিং সাংসেনকে নিয়ে বাইরে চলে যায়। তখন শিয়াও তাদেরকে পেছন থেকে থামায়। সাংসেন জিংকে বলে সে যেন চলে যায়, সে একটু পরই আসছে, কারণ শিয়াওয়ের সাথে তার কিছু কথা আছে। জিং চলে গেলে সাংসেন শিয়াওকে বলে সে জানে বিনকে এসব বুদ্ধি সেই দিয়েছিল। শিয়াও যেন একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেয়, সে তাকে বিয়ে করতে চায় না। এর মানে এটাই হচ্ছে শিয়াও সাংসেনকে পছন্দ করে, তাই সে তার বিয়েটা অন্য কারোর সাথে হতে দিচ্ছে না। এর পরের সিনে জিংকে দেখানো হয়, তাকে দেখিয়ে সাদাসিধে মনে হলো সে ভিতরে ভিতরে ফুইও রাজ্য সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিচ্ছিল। সে তার দুই অ্যাসিস্ট্যান্টকে এই রাজ্য সম্পর্কে কিছু ইনফরমেশন সংগ্রহ করতে বলে। তার দুই অ্যাসিস্ট্যান্ট তাকে সাংসিংকে নিয়ে মজা করতে থাকে। তাদের কথার মাঝে জিংকের গায়ে চাপ পড়ে গেলে সে তাদেরকে বাহিরে যেতে বলে, কারণ সে এখন ড্রেস চেঞ্জ করবে। এর পরের সিনে দেখানো হয় সাংসিং জিনের সাথে বসে কিছু নতুন ছেলেদের ছবি দেখছিল। সে বলটা মাটিতে ফেললে সে বলের সাথে লেগে একটা দরজা খুলে যায়। সেই ঘরে জিং নিজের ড্রেস চেঞ্জ করছিল। সাংসিং ভাবে এভাবে জিং ভুল করে তার কৌশলের সময় চলে এসেছিল, আর এখন সেও ভুল করে তার ড্রেস চেঞ্জ করতে দেখে ফেললো। সে নিজের প্রতিশোধ নেওয়ার কথা না ভাবলেও ভাগ্য তাকে ঠিকই প্রতিশোধ নিয়ে নিয়েছে। সাংসিং জিনের দেখানো সব ছবির মাঝে যাকে পছন্দ করেছিল তার নাম হলো ইউলাং। সাংসিং তার মেয়েদের সাথে বসে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে ইউলাংকে সে পটাবে। সামনে একটা ল্যাটিন ফেস্টিভ্যাল আছে। সাংসিং পরিকল্পনা করে সে যে সেখানে ইউলাংকে পটাবে। আমাদের ইউলাংকে দেখানো হয় শিয়াও তার সাথে দেখা করতে এসেছিল। ইউলাং তাকে বলে প্রিন্সেস সাংসিংকে নিয়ে গুজব আছে যে তার যার সাথে বিয়ে ঠিক হয় সে মারা যায়। তারপরও শিয়াও তাকে বিয়ে করতে কেন চায়। শিয়াও ভালো সেজে বলে তাকে তো কাউকে না কাউকে বিয়ে করতে হবে। জিং এর দুই অ্যাসিস্ট্যান্টও তাকে ইউলাং এর সম্পর্কে বলে তারা একটা রেস্টুরেন্টে ছিল, যেখানে তখন ইউলাং আসে। ইউলাং এখানে চা অর্ডার করে, কিন্তু সেখানে ছিল না, কারণ ইউলাং যে এখানে আসবে তা আগে থেকে জিং জানতো। তাই সে আসার আগে জিং সমস্ত চাগুলো কিনে রেখেছিল। জিং সে চাটা নিয়ে ইউলাং এর কাছে যায় তার সাথে কথা বলার জন্য। পরের সিনে দেখানো হয় ফুইও রাজ্যের নোবেল কনসোর্ট রাজ্যের সব বড় বড় ঘরের মেয়েদের ট্রেনিং করা ছিল। টাং রাজ্যের সাথে কার বিয়ে হবে এটা এখনো ঠিক হয়নি। বেশ কিছু বড় বড় ঘরের মেয়েদেরকে সিলেক্ট করা হয়েছে। এখন এদের মাঝে থেকে জিং যাকে বিয়ে করার জন্য সিলেক্ট করবে সেই দুই রাজ্যের পক্ষ থেকে শান্তি চুক্তির জন্য বিয়ে করবে। নোবেল কনসোর্ট এদের সব মেয়েদের ট্রেনিং করা ছিল, তবে সেখানে সাংসিংও উপস্থিত হয়নি। ততক্ষণ সাংসিং দৌড়ে দৌড়ে এখানে আসে। নোবেল কনসোর্ট তাকে জিজ্ঞেস করে সে যদি এখন আসে তাহলে তার হাজিরা দিল কে। তখন জিং সামনে আসে। নোবেল কনসোর্ট তাদের দুজনকে প্যালেসে ঝাড়ু দেওয়ার শাস্তি দেয়, কারণ তারা একে অপরের হাজিরা দিয়েছিল। তারা দুজনে যখন ঝাড়ু দিচ্ছিল তখন সেখানে নোবেল কনসোর্টের মেয়ে কাংদি আসে। সে এসে সাংসিংকে নিয়ে মজা করতে থাকে। সাংসিংও কিছু কম ছিল না, সেও গাঙ্গের কথার জবাব দেয়। তবে গাং চলে গেলে আরেক ঝামেলার সৃষ্টি হয়। আশেপাশে সমস্ত মেয়েরা তার দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তারা কিছু পিসপিস করছে। তারা সেটাতে তেমন পাত্তা দেয় না। তারা কিছুক্ষণ পর বিশ্রাম নেওয়ার জন্য একটু আড়ালে যায়। তখন দেখে শিয়াও সব দাসদাসীদের সাংসিং এর নামে কিছু কথা বলছে। তাদের দেখে শিয়াও তার কথা ঘুরিয়ে দেয় আর বলে তারা যেন সাংসিং এর সাথে ভালো ব্যবহার করে। সাংসিং ভালো করেই জানে যে শিয়াও তাদের কি বলছিল, তবে সে তাকে এই বিষয়ে কিছু না বলে শুধু এটা বলে
যেন ইউলাংকে তার নামে কোনো খারাপ কথা না বলে। জিং এর সাথে তখন ইউলাং আসে। তারা সবাই সেখানে সিদ্ধান্ত নেয় যে আজ রাতে ফেস্টিভ্যালে তারা সবাই একসাথে ঘুরবে। সেখান থেকে বাড়ি ফিরে জিং সাংসেংকে বলে ইউলাং ভালো, তবে সে তার জন্য ভালো হবে না। সে যা করে তা যেন ভালোভাবে ভেবেই করে। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। সাংসেং আর জিং দুজনেই খুব সুন্দর করে রেডি হয়ে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বের হয়। ফেস্টিভ্যালের আগে থেকে জিন, শিয়াও, ইউলাং ও শিন নামের একটা ছেলে ছিল। তারা সবাই একসাথে ঘুরতে বেরোয়। মাঝপথে জিন বাহানা করে শিলিনকে আলাদাভাবে নিয়ে যায়। বাকি রইল শিয়াও। সাংসিং এর পায়ে ব্যথা হওয়ার নাম করে ইউলাংকে ব্যান্ডেজ আনতে পাঠায়। ইউলাং চলে গেলে সাংসিং তার পার্স হারিয়ে গেছে বলে শিয়াওকে সেটা খুঁজতে পাঠায় আর কিছু বাচ্চাকে তার কাছে পাঠিয়ে দেয় যেন সে আর সেখানে না আসতে পারে। এরপর সাংসিং ইউলাং এর কাছে যায় তার সাথে আলাদাভাবে কথা বলতে। সাংসিং নিজের মতো করে কথা বলছিল আর ইউলাং আস্তে আস্তে করে তার পাশ থেকে সরে যায়। সাংসিং কিছুক্ষণ পর তার পাশে তাকিয়ে দেখে তার পাশে ইউলাং এর বদলে জিং আছে। তখন দূর থেকে তিয়ানগাং তাদের দেখে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সাংসিং তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন এখানে না আসে, তবে তিয়ানগাং তার কোনো কথা বুঝতে পারে না এবং তাদের কাছে এসে জিংকে তার জন্ম তারিখ জিজ্ঞেস করে। এরপর তিয়ানগাং তাদেরকে তার ফরচুন টেলারের জায়গায় নিয়ে যায়। সাংসিং ইউলাংকে পটানোর জন্য তিয়ানগাংকে ঠিক করে রেখেছিল, তবে তিয়ানগাং এখন সাংসিং এর পাশে ইউলাং এর বদলে জিনকে দেখে। তিয়ানগাং আসলে এদের দুজনের মধ্যে কাউকে চিনত না, তাই সে জিনকে ইউলাং ভেবে তার সাথে নিয়ে গিয়েছিল। তিয়ানগাং সাংসিং এর নামে প্রশংসা করতে থাকে যেন সে তাকে বিয়ে করে। সাংসিং এসব কিছু বুঝতে পেরে সে অনেক বিব্রত হয়ে পড়ে। যাই হোক, সেখান থেকে গিয়ে তারা জিনের সাথে দেখা করে এবং সেখানে একটা ম্যাজিক শো চলছিল যেটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সবাই সেখানে ম্যাজিক শো দেখছিল, তবে জিং খেয়াল করে ভিড়ের মাঝে দিয়ে কিছু রহস্যজনক লোক তাদের দিকে ছুরি হাতে এগিয়ে আসছে। যারা আসছে তারা তার আসল পরিচয় জানলেও বাকিরা তো তার আসল পরিচয় জানে না। আর এখন যদি জিং তাদের সাথে এখানে ঝামেলা করে তাহলে সবাই তার আসল পরিচয় জেনে যেতে পারে। এটা ভেবে সে সাংসিং এর হাত ধরে স্টেজের উপরে উঠে যায় আর কিছু ক্যান্ডি ভিড়ের মধ্যে জড়িয়ে দেয়। লোকজন সেগুলো ধরতে ব্যস্ত ছিল। জিং এই সুযোগে সাংসিংকে নিয়ে উড়ে চলে যায়। সে রহস্যজনক লোকগুলো আর তাদেরকে খুঁজে পায় না। জিং উড়ে একটা চালের উপরে এসে দাঁড়ায়। সে সময় সাংসিং এর কাঁধে একটা মাকড়সা দেখে জিং ভয় পেয়ে যায়। সাংসিং এটা বুঝতে পেরে তাকে আরো ভয় দেখাতে থাকে। আমাদের গাংকে দেখানো হয় সে একা একাই একটা ফাঁকা জায়গায় দিয়ে হাঁটছিল। তখন সেখান দিয়ে কিছু মাতাল লোক যাচ্ছিল। গাংকে দেখে তারা তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। গাং চিৎকারে সাংসিংও শুনতে পায়, তবে ফুইওর জেনারেল যাও এসে লোকগুলোর থেকে তাকে বাঁচিয়ে নেয়। সাংসিং এসে হুইবিকে সে খারাপ লোকগুলো ভেবে তার সাথে ঝগড়া করতে থাকে। গাং তাকে থামায় আর বলে সে তাকে বাঁচিয়েছে। হুইবিও তখন রেগেমেগে সেখান থেকে চলে যায়। হুইবি চলে গেলে গাং সাংসিংকে এখানে আসার জন্য কথা শোনাতে থাকে আর আফসোস করতে থাকে সে তার নাম আর ঠিকানা কিছুই জিজ্ঞেস করলো না। পরদিন সকালে সাংসিং ইউলাং এর সাথে কথা বলছিল। ইউলাং তাকে জিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সাংসিং বলে সে হয়তো ব্যস্ত। এটা শুনে ইউলাংও বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর সাংসিং অনেক ছেলেকে ডেট করার জন্য তাদেরকে ডাকে, তবে সেও সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সাংসিং বুঝতে পারে এভাবে তার বিয়ে ভাঙা যাবে না, তাই সে জিংকে একটা কবরস্থানে নিয়ে যায় এবং একটা কবর দেখিয়ে বলে তার একটা বন্ধু ছিল যে হঠাৎ করে একদিন থেকে প্রপোজ করে দেয়। তবে তার ভাগ্য খারাপের জন্য গাছ থেকে নারকেল পড়ে সে সেখানেই মারা যায়। সাংসিং আরো অনেকগুলো কবর দেখায় যারা সবাই তার জন্য মারা গিয়েছিল, তবে জিং দেখে এই কবরগুলো অনেক বছর পুরনো। এ বিষয়ে সাংসিংকে জিজ্ঞেস করলে সাংসিং বলে তার নাতি আমাদেরকে প্রপোজ করেছিল। জিং ভালো করে বুঝতে পারে সাংসিং সবকিছু মিথ্যা বলছে। জিংকে বোঝাতে না পেরে সাংসিং বাড়ি ফিরে শিয়াওর উপর অনেক রেগে যায়, কারণ সে তার সবগুলো বিয়ে ভেঙে দিচ্ছিল। এদিকে জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় সাংসিং রাতের বেলায় চুপি চুপি মুহুই ফরেস্টে যাওয়ার কথা ভাবছে। সাংসিং যখন বাড়ি থেকে ফেরত যাবে তখন সেখানে জিং আসে আর তাকেও তার সাথে নিয়ে যেতে বলে। না চাইতেও সাংসিং তাকে তার সাথে নিয়ে যায়। তারা মুই ফরেস্টে গিয়ে পৌঁছালে জিং তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন সাংসিং বলে সে এখানে শিয়াওকে ডেকেছে কারণ সে শিয়াওকে একটা শিক্ষা দিতে চায়। সাংসিং এর ঠান্ডা লাগছিল বলে জিং তার গায়ের কোটটা তাকে পরিয়ে দেয়। তখন সেখানে কিছু মুখোশ পরা লোক তাদের উপর আক্রমণ করে দেয়। সাংসিং ফাইট করতে না পারলেও সে নিজেকে প্রোটেক্ট করতে পারত। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক লোক এসে তাদের ঘিরে ধরে। তারা পেছনে যেতে যেতে একটা গর্তের মধ্যে গিয়ে পড়ে। যে লোকগুলো তাদের উপর আক্রমণ করেছিল তারা জিংয়েরই লোক ছিল।
জিং সাংসিংকে ভয় দেখানোর জন্য এসব পরিকল্পনা করেছে, তবে দুর্ঘটনাবশত তারা এখানে পড়ে গিয়েছে। কিন্তু জিং এর লোকজনেরা মনে করে জিং হয়তো ইচ্ছে করে সেখানে লাফ দিয়েছে। এদিকে নিচে পড়ার সময় সাংসিংকে বাঁচাতে গিয়ে জিন পায়ে অনেক ব্যথা পায়। এই গর্ত থেকে বাহিরে বের হওয়ার কোনো রাস্তা ছিল না, তাই তারা সেখানে বসে অপেক্ষা করতে থাকে কখন তাদেরকে কেউ উদ্ধার করবে। সেখানে অনেক ঠান্ডা ছিল, তাই জিং আবারও কোটটা সাংসিং এর গায়ে পরিয়ে দেয়। অনেকক্ষণ যায়, তবুও কেউ তাদেরকে উদ্ধার করতে আসে না। জিং এর কাছে একটা বিপদ সংকেত ছিল, যার মাধ্যমে সে বাহির থেকে সাহায্য আনতে পারবে, কিন্তু কিছু একটা ভেবে সে সেটা ব্যবহার করে না। তখন মুয়ু ফরেস্টের পাশের রাস্তা দিয়ে হুইবি তার সৈন্যদের নিয়ে যাচ্ছিল। জিং এর লোকের আগে থেকে অপেক্ষা করছিল হুইবি আসতে তারা তার উপর থেকে কিছু গাছের গোড়া ফেলে দেবে। এদিকে ঠান্ডার জন্য সাংসিং অজ্ঞান হয়ে যায়, যার জন্য জিংও তার কাছে থাকা বিপদ সংকেতটা আকাশে উড়িয়ে দেয়। এই সংকেতটা হুইবিও দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যে হুইবি তাদের উদ্ধার করার জন্য চলে আসে। হুইবিকে দেখে সাংসিং চিনতে পারে যে গত রাতে সে তাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়েছে, আর হুইবি তাকে চিনতে পেরেছে। উপরে এসে সাংসিং তার কাছে গত রাতের জন্য ক্ষমা চায় এবং আজকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। সাংসিং তো হুইবির উপর এতটা ইমপ্রেস ছিল যে সে তার দিকে তাকিয়েছিল। জিং তাকে নিয়ে প্যালেসের উদ্দেশ্যে চলে যায়। প্যালেসে শিয়াও সাংসিং এর জন্য চিন্তা করছিল। সাংসিংকে জিনের সাথে দেখে শিয়াও কিছুক্ষণ তার সাথে কথা কাটাকাটি করে এবং এরপর সেখান থেকে চলে যায়। এদিকে সাংসিং তার ঘরে যাওয়ার আগে আকাশে অনেক ফায়ারওয়ার্কস দেখতে পায়। তারা যখন গর্তের মধ্যে আটকা পড়েছিল তখন সাংসিং জিংকে ফায়ারওয়ার্কস এর কথা বলেছিল, তাই জিং এখানে সাংসিং এর ঘরের পাশ থেকে ফায়ারওয়ার্কস চালাচ্ছে। সাংসিংও বুঝতে পারে এগুলো জিং করেছে, তাই সে মনে মনে তাকে ধন্যবাদ জানায়। এরপর সাংসিং তার মেটদের বলছিল সে তার হাজবেন্ড পেয়ে গিয়েছে, এটা হচ্ছে জেনারেল হুইবি। তখন তার একটা মেট বলে জেনারেল হুইবিকে তো গান পছন্দ করে, তবে সে তার নাম পরিচয় কিছুই জানে না। সাংসিং ভাবে এই পৃথিবীটা কতটাই ছোট, এত মানুষ থাকতে গাংকে তার উপরে ক্রাশ খেতে হলো। তখন সেখানে গাং আসে। সাংসিং তাকে দেখে অনেক অবাক হয় আর জিজ্ঞেস করে সে তার কাছে কেন এসেছে। তবে গাং ভালো মেয়ের মতো বলে সেদিন সে তাকে বাঁচিয়েছিল, তাই সে এখন থেকে তার সাথে ঝগড়া করবে না। তারা যদি একই মানুষকে ভালোবাসে তাহলে সে তার জন্য তাকে ছেড়ে দিবে। এটা শুনে সাংসিং জিজ্ঞেস করে সে কি সত্যি বলছে। এভাবে কথায় কথায় সাংসিং তাকে বলে দেয় সেদিন ফেস্টিভ্যালে যে গাংকে বাঁচিয়েছিল তার নাম হুইবি এবং ফুয়ু রাজ্যের জেনারেল। এটা শোনার সাথে সাথে গাং সেখান থেকে চলে যায়। গাং সাংসিং এর সাথে এত ভালো ব্যবহার করছিল শুধুমাত্র তার নাম জানার জন্য। যেহেতু সে তার নাম জানতো না, তাই সে তাকে খুঁজতেও পারতো না। এখন যেহেতু তার নাম জেনে গিয়েছে, তাই সে এখন সহজে তাকে খুঁজে পাবে। এদিকে রাজা শিও এর সাথে গাঙের বিয়ের কথা বললে শিও তাকে মানা করে দেয়। রাজাও তাকে তেমন জোর করে না। রাজসভা থেকে বাহিরে বের হলে গাং শিওকে জিজ্ঞেস করে সে কি তার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। শিও তার কাছে ক্ষমা চেয়ে বলে সে তাকে বিয়ে করতে পারবে না, কারণ সেও অন্য কাউকে ভালোবাসে। গাঙও তাকে বলে দেয় সেও তাকে বিয়ে করতে চায় না। শিও এরপর জিনের কাছে গেলে জিন তাকে জিজ্ঞেস করে সে গাংকে বিয়ে করলো না কেন। শিয়াও তখন সাংসিং এর কথা তাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলে। প্রথমে জিন কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণ পর যখন বিষয়টা বুঝতে পারে তখন সে সাথে সাথে সাংসিং এর কাছে যায় এবং তাকে বলে দেয় সে যেন তার ভাইকে বিয়ে না করে। সাংসিংও তার সাথে মজা করে বলে এই শান্তি চুক্তির বিয়েটা ভাঙার জন্য তার হাতে কোনো উপায় নেই। জিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার ভাইকে তার যোগ্য নয়। জিন এসব বলে চলে গেলে সেখানে জিং আসে। সাংসিং জিনকে তাকে সাহায্য করতে বললে জিনও তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর সিনে দেখানো হয় হুইবি তার কিছু ফ্রেন্ডদের সাথে বসে মাছ ধরছিল। তার ফ্রেন্ডেরা সাংসিং এর নামে বাজে বাজে কথা বলছিল। তখনই তারা দেখে দূর থেকে নৌকা করে সাংসিং এদিকে আসছে। তাকে দেখে তো তারা সেখান থেকে চলে যায়। সাংসিং এর পাশে আরেকটা নৌকাতে গাং ছিল। সাংসিং একটা বাঁশি বাজাচ্ছিল আর গাং একটা পিপা বাজাচ্ছিল। নৌকার তীরে আসলে তারা দুজনে হুইবির কাছে যায় আর তারা তার সাথে কথা বলার জন্য একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। এদেরকে দূর থেকে জিং দেখছিল। যাই হোক, গাং হুইবিকে কথা বলার জন্য একটা ঘরে নিয়ে গেলে সাংসিংও সেখানে যায়। তারা দুজনে হুইবিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এ সময় গাং তাকে মাছ ধরার জন্য চ্যালেঞ্জ করলে সাংসিংও তাতে রাজি হয়। সাংসিং একটা ফ্ল্যাশব্যাক মনে করে যেখানে সে আগে থেকে খোঁজ নিয়েছিল হুইবির পছন্দ হচ্ছে মাছ ধরা। বর্তমানে সাংসিং আর হুইবি নদীর ধারে মাছ ধরার জন্য ছিল। ছিপ ফেলে সাংসিং হুইবিকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে থাকে। এসব সে আগে থেকে মুখস্থ করে এসেছিল হুইবিকে ইমপ্রেস করার জন্য। তখন গাং ছিপে কিছু একটা আটকালে হুইবি তাকে সাহায্য করতে থাকে। তখন সাংসিংও আর একটা ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। চিং তাকে বলেছিল এভাবে মাছ ধরে সে তাকে ইমপ্রেস করতে পারবে না, তাই সে সাংসিং এর কানে কানে কিছু বলে দেয়। বর্তমানে দেখা যায় পানির মধ্যে একটা লোক
একটা মাছ হাতে নিয়ে সাংসেংকে জিজ্ঞেস করে এখন কি সে এই মাছটি ছিপে লাগিয়ে দেবে কিনা। সাংসেং আস্তে আস্তে কথা বলতে থাকে এবং মাছটা তার ছিপে লাগিয়ে দিতে বলে। তবে হুইবি আর গাং লোকটাকে দেখে ফেলে। সবাই বুঝতে পারে সাংসেং মাছ ধরতে পারে না। এসব দেখে সাংসেং আরও একবার অস্বস্তিকর পরিবেশে পড়ে যায়। যাই হোক, এরপর তারা তিনজনে একসাথে খাবার খেতে বসে। এখানে হুইবি বিপদে পড়ে যায়। সাংসেং আর গাং দুজনে তাকে অনেক খাবার খাওয়ার জন্য বলে। হুইবি তাদের মন রাখার জন্য সবগুলো খেতে থাকে। তার পেট ভরে গেলেও তারা দুজনে তাকে আরও খাওয়ার জন্য জোর করতে থাকে। শেষে হুইবি এর পেট ব্যথা করলে সে উঠে ক্ষমা চেয়ে চলে যায়। শিও এরপর জিং এর কাছে আসে আর বেশ কিছু মেয়েদের নাম বলে যাদেরকে শান্তি চুক্তি করার জন্য বিয়েতে সিলেক্ট করা হয়েছে। তবে জিং সবার কথাই মানা করে দেয়। শিও তাকে জিজ্ঞেস করে সে কি সাংসেংকে সিলেক্ট করার কথা ভাবছে। জিং হ্যাঁ জানালে শিও তাকে সাংসেং এর নামে আবারও খারাপ কথা বলতে শুরু করে। তবে জিং তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। জিং সাংসেং এর সাথে দেখা করতে গেলে সাংসেং হুইবি এর জন্য এমব্রয়ডারি করছিল। সাংসেং এর থেকে জিং জানতে পারে আগামীকাল সাংসেং হুইবি এর সাথে দেখা করতে মিলিটারি ক্যাম্পে যাবে। মিলিটারি ক্যাম্পের কথা শুনে জিংও তার সাথে সেখানে যেতে চায়। সাংসেং বলে সে তাকে সাথে নিয়ে যেতে পারবে, কিন্তু তার সার্ভেন্ট হিসাবে। জিং তাতেও রাজি হয়। জিং তার দুই অ্যাসিস্ট্যান্টকে বলে ফুরিও রাজ্যের মিলিটারি ক্যাম্প তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কাল সে সেখানে যাবে এবং চারদিকটা ভালো মতো দেখে আসবে। পরদিন সাংসেং জিংকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জিংকে নিজের সার্ভেন্ট হিসেবে পরিচয় করায় এবং হুইবির সাথে দেখা করতে চায়। তবে সেখানে গাংও চলে আসে। হুইবি সেখানে আসলে তারা দুজনে নিজেদের করা এমব্রয়ডারি হুইবিকে দেখায়। তারা আবারও হুইবিকে নিয়ে ঝামেলা করতে শুরু করে। তখন একজন এসে হুইবিকে ডেকে নিয়ে যায়। হুইবি একটা ঘোড়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, তবে কাল রাতে এত খাবার খাওয়ার জন্য তার পেটে অনেক ব্যথা করছিল, তাই সে ঘোড়াটা থেকে পড়ে যায়। সাংসেং ঘোড়াটা দেখে বলে এটা তো অনেক বিখ্যাত তাইওয়ান ঘোড়া। হুইবি বলে এটা তাইওয়ান ঘোড়া, তবে এটা এখনো রাইডের জন্য প্রস্তুত না। এটাকে প্রশিক্ষণ দিতে হবে, তারপরে এটা ব্যবহার করা যাবে। সাংসেং নিজে এটাকে চালানোর কথা বললে হুইবি তাকে জানায় এটা তার জন্য বিপজ্জনক। তবে সাংসেং তার কথা না শুনে ঘোড়ার কাছে যায় এবং আগে তাকে গাজর খাওয়াতে শুরু করে। কারণ এই সুযোগকে হুইবিকে বলে তাকে নিয়ে হর্স রাইডে যেতে। হুইবিও এতে রাজি হয়। তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগে জিং তাদের মিলিটারিদের ট্রেনিংয়ের জায়গায় যায়, যেখানে সব মিলিটারিরা নিজেদের নিয়ে যুদ্ধের কৌশলগুলো প্র্যাকটিস করছিল। তাকে দেখে প্রথমে গার্ডরা তাকে জিজ্ঞেস করে সে কে, কারণ সেখানে কারোর যাওয়ার অনুমতি ছিল না। জিং নিজেকে সাংসেং এর সার্ভেন্ট হিসেবে পরিচয় দেয় এবং সেই গার্ডের অনেক প্রশংসা করে। আর সেই গার্ডের থেকে জানতে পারে এখানকার সৈন্যরা জেনারেল হুইবির তৈরি করা যুদ্ধের কৌশলগুলো প্র্যাকটিস করছে এবং এগুলোর মাধ্যমে তারা যুদ্ধ করে। আবার সাংসেংকে দেখানো হয় সাংসেং সেই ঘোড়াটিকে একটু একটু চালাতে থাকে এবং সে নিয়ন্ত্রণ করতে পারছিল। তবে সে দেখে হুইবি আর গাং ঘোড়া নিয়ে কোথাও বাইরে যাচ্ছে। এটা দেখে তার মনটা কিছু খারাপ হয়। গাং আর হুইবি একটা জায়গায় বসে গল্প করছিল। তাদের মাঝে সম্পর্কটা আরো ভালো হয়ে যায়। তাই সেই রাস্তা দিয়ে সাংসেং আর জিং যাচ্ছিল। তারা তখন তাদের দুজনকে দেখতে পায়। তাদের দুজনকে এতটা হাসি খুশি দেখে সাংসেং হুইবির উপর থেকে মুড অন করে নেয়। তখন সেখানে বছরের প্রথম স্নোফল শুরু হয় এবং একটু একটু তুষারপাতের মধ্য দিয়ে সাংসেং আর জিং হেঁটে যাচ্ছিল। সেখান থেকে ফিরে সাংসেং একটা তীরে এসে ভাবতে থাকে সে কি করবে। সামনে দুটো বাস্কেট ছিল, একটাতে লেখা শান্তি চুক্তির বিয়ে, আরেকটাতে লেখা হুইবি। যাই হোক, হুইবি গাংকে বাড়ি পৌঁছে দিয়ে যেতে গেলে গাং তাকে থামিয়ে দেয় আর তার সাথে যেতে চায়। হুইবি তাকে বলে সে ইয়ান রাজ্যে যাচ্ছে, সেখানে তার বিপদ হতে পারে, তাই সে তাকে নিয়ে যেতে পারবে না। ময়ু ফরেস্টে হুইবি যাওয়ার জন্য সব গোছা ছিল। বরফ পড়তে চারপাশটা সাদা হয়ে গিয়েছিল। সাংসেং জিংকে বলে আমাদের ফুইও রাজ্যে এই বরফগুলো দিয়ে একটা বিশেষ উপাদান তৈরি করা হয়। আজকে হুইবি সেগুলো ইয়ান রাজ্যে পাঠাবে। সেখানে সাংসেং আর জিনকে দেখে হুইবি তাদের থেকেও বিদায় নেয়। সে চলে যাবে তখন গাংয়ের মেড এসে জানায় গাংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার সে বলেছিল সে জেনারেলের জন্য মাছের কেক বানাবে। তারপর নদীর ধারে তার একটা জুতা পাওয়া গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংসেং হুইবিকে চলে যেতে বলে এবং নিজে গাংকে খোঁজার জন্য চলে যায়। সবাই তাকে খুঁজে বেড়াচ্ছিল, তবে কেউ তাকে খুঁজে পায় না। তখন সাংসেং মনে পড়ে গাং মাছের কেক বানানোর কথা বলেছিল। তাহলে কেক বানানোর জন্য সে ইম্পেরিয়াল রান্নাঘর ব্যবহার করবে না। কিছু একটা বুঝতে পেরে সাংসেং দৌড়ে কোথাও একটা চলে যায়। আমাদের গাংকে দেখানো হয় সে একটা রান্নাঘরে হুইবির জন্য কেক তৈরি করছিল।
সেখানে সাংসিং আর জিং চলে এসে আর তাকে খুঁজে পেয়ে একটু শান্তি পায়। এদিকে রাজাও তার মেয়েকে হারিয়ে গিয়েছে শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে। লিও গাংকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। সাংসিং তাকে ইশারা করে নিষেধ করে সে যেন হুইবির কথা না বলে। তবে কাং তার বাবাকে বলে দেয় সে হুইবির জন্য মাছের কেক বানাচ্ছিল। হুইবির নাম শুনে লিও তাকে জিজ্ঞেস করে সে কি তাকে পছন্দ করে। তখন এখানে গার্ডে সে খবর দেয় ইয়ান রাজ্যে যাওয়ার যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গিয়েছে। জেনারেল হুইবি এখন সব মালপত্র নিয়ে ইয়ান রাজ্যে পৌঁছতে পারেনি। সেই ব্রিজটা ছাড়া ইয়ান রাজ্যে যাওয়ার আর কোনো রাস্তাও ছিল না। লিও বলতে থাকে সে এখনো কেন পৌঁছতে পারলো না। সাংসিং বাহানা করে কাংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সাংসিং তাকে নিয়ে মুয়ু ফরেস্টে হুইবির সাথে দেখা করায়। হুইবি ফিরে এসেছিল। গাঙের জন্য সে দেরি করেছিল, এজন্য ইয়ান রাজ্যে সে পৌঁছাতে পারেনি। এখন রাজা যদি জানতে পারে তাহলে সে হুইবিকে শাস্তি দেবে। তবে এসব কিছু গাং বুঝতে পারছিল না, সে শুধু তার মাছের কেক নিয়েই ছিল। সাংসিং তাকে থামায় আর হুইবিকে বলে সে কোনো একটা ব্যবস্থা করবে। এদিকে জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় তাদের জন্য সুখবর আছে। এবার ফুইও রাজ্যের ইয়ান রাজ্যে সল্ট দিতে পারেনি। ফুইও রাজ্য সল্ট প্রধানের মাধ্যমে সব দেশের সম্পর্ক ভালো রাখত, তবে এখন তারা সেটা করতে পারেনি। এই খবর শুনে জিং তেমন একটা খুশি হতে পারে না। সে সাংসিং এর সাথে দেখা করতে যায় এবং দেখে সাংসিং ম্যাপ হাতে কোনো একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছিল। জিং তাকে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। সকাল হয়ে যায়, সাংসিং তবুও ম্যাপ নিয়ে খাটাখাটি করতে থাকে। জিং তাকে রেস্ট নিতে বলে। সাংসিংকে জানায় সে একটা নতুন রাস্তা খুঁজবে যেটা দিয়ে ইয়ান রাজ্যে যাওয়ার জন্য সঠিক হবে। হঠাৎ করে সাংসিং এর মাথা ঘুরে গেলে জিং তাকে সাহায্য করার কথা বলে। সাংসিং ভাবে সে হয়তো পারবে না, তবে জিং খুব সহজে একটা নতুন রাস্তা বের করে দেয় যেটা দিয়ে ইয়ান রাজ্যে যাওয়া যাবে। সাংসিং এটা হুইবিকে দেওয়ার জন্য গেলে তার আবারও মাথা ঘুরতে থাকে। জিং তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় এবং রেস্ট করতে বলে। জিং তাকে সাহায্য করায়। তার অ্যাসিস্ট্যান্টরা বলতে থাকে এটা তাদের হয়তো অনেক বড় সুযোগ, কিন্তু সে তাদেরকে সাহায্য করলো কেন। জিং জানায় ফুইও রাজ্য যদি খারাপ হতো তাহলে তারা সব রাজ্যের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা কেন করছে। অবশ্যই তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি ফুইওর প্রিন্সেসকে ভালোবেসে ফেলেছে। এর কোনো উত্তর জিং দিতে পারে না। তলোয়ারবাজি করতে করতে জিং সাংসিং এর সাথে কাটানো সব মুহূর্তগুলো ভাবতে থাকে আর বোঝার চেষ্টা করে সে কি সত্যি সাংসিংকে ভালোবেসে ফেলেছে কিনা। তখন সেখানে সাংসিং আসলে জিং তাড়াতাড়ি করে তাকে কোট পরিয়ে দেয় যেন তার ঠান্ডা না লাগে। সাংসিং তাকে ধন্যবাদ জানায় আজকে তাকে এতটা সাহায্য করার জন্য। এরপর তারা দুজনে হাঁটতে বের হয় এবং একটা ক্যান্ডি হাউসের সামনে গিয়ে সাংসিং জিংকে জিজ্ঞেস করে ক্যান্ডি খেতে। আর একটু পরে দেখা যায় তারা দুজন মিলে এসে ক্যান্ডি হাউসে ক্যান্ডি তৈরি করছে। তারা ক্যান্ডি বানাতে বানাতে আনন্দ করতে থাকে। এরপর তারা দুজনে তিয়ানগাং এর স্টোরি টেলিং শুনতে যায় এবং সেখানে তারা বরফের মাঝে অনেক মজা করে। বরফ দিয়ে এত খেলার জন্য সাংসিং এর অনেক ঠান্ডা লেগে যায়। জিং এসে তাকে মেডিসিন খাইয়ে দেয়। জিংকে এত ক্লোজ হতে দেখে সাংসিং এর হার্টবিট অনেক বেড়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় সাংসিং রেডি হয়ে বাইরে বের হয়েছে। জিং তাকে রেস্ট নিতে বললে সাংসিং বলে তার দেওয়া মেডিসিন খেয়ে সে জলদি সুস্থ হয়ে গিয়েছে। এরপর সিনে আমাদের গাংকে দেখানো হয়। সে হুইবির সাথে দেখা করতে আসলে হুইবি আর জিং এর কথাবার্তা সে শুনতে পায়। হুইবি জিংকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। তবে তাদের কথাবার্তা থেকে গাং বুঝতে পারে তার জন্য হুইবি কতটা বিপদে পড়েছিল। তবে সেখানে সাংসিংও ছিল এবং হঠাৎ করে হুইবি সাংসিংকে বিয়ের কথা বলে। এটা শুনে গাং অনেক কষ্ট পেয়ে বাহিরে চলে যায়। হুইবি তার পিছু পিছু যায়। গাং বলে সে তাকে সত্যি ভালোবাসে, তবে হুইবি বলে সে তাকে বিয়ে করতে পারবে না। গাং কাঁদতে কাঁদতে বলে সে সাংসিংকে বিয়ে করতে পারবে, অথচ তাকে কেন পারবে না। হুইবি তার কোনো উত্তর দেয় না আর সেখান থেকে চলে যায়। এরপর সিনে দেখানো হয় সাংসিং এর মেয়েরা আর জিংয়ের অ্যাসিস্ট্যান্টরা মিলে ফাঁদ বানিয়ে তার মাধ্যমে পাখি ধরছিল। কিছুক্ষণ পর জিং সাংসিং এর সাথে দেখা করতে আসলে সাংসিং তার থেকে জানতে পারে গাং অসুস্থ। হুইবি তাকে রিজেক্ট করার পর থেকে সে কিছুই খায়নি। এটা শুনে সে গাঙের সাথে দেখা করতে যায়। সে গাংকে বোঝায় যে হুইবি তাকে ভালোবাসে আর তারই হবে, কিন্তু এখানে যদি সে খাওয়া দাওয়া না করে তাহলে সে তো অসুস্থ থাকবে আর এটা হুইবির ভালো লাগবে না। অনেকক্ষণ বোঝানোর পর গাং খাবার খেতে রাজি হয়। সেখান থেকে ফেরার পর সাংসিং সে ক্যান্ডির দোকানের সামনে যায়। চিংয়ের কথা মনে পড়ে, সে কিছু ক্যান্ডি নিয়ে যায়। চিংয়ের সাথে দেখা করতে আসে। সাংসিং জিংকে বলে সে এবার সত্যি সত্যি হুইবির উপর থেকে মুভ অন করবে। সে অনেককে হারিয়েছে, তাই হুইবি চলে গেলে তার তেমন কষ্ট হবে না।
তবে কাং সত্যি তাকে মন থেকে ভালোবাসে। সে যদি হুইবিকে হারিয়ে ফেলে তাহলে সেটা সে সহ্য করতে পারবে না। জিং তার হাতে একটা তীর তুলে দিয়ে সে দুটো বাস্কেটের মধ্যে ফেলতে বলে। সাংসেংও মনে মনে সিদ্ধান্ত নেয় সে ফুইও রাজ্যের ভালোর জন্য শান্তি চুক্তির বিয়েটা করবে। তবে সে বাস্কেটের তীরটা ফেলতে যাবে, তখন তীরটা ফেলতে গিয়ে সাংসেং পড়ে যেতে গেলে জিং তাকে ধরে ফেলে। তবে জিংয়ের নিজের ব্যালেন্স করতে পারে না, তাই দুজনে নিচে পড়ে যায়। এখন অ্যাক্সিডেন্টলি তাদের মধ্যে কিস হয়ে যায়। দুজনে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর নিজেদেরকে স্বাভাবিক করার জন্য কথা বলতে বসে। জিং সাংসেংকে বলে সে এত তাড়াতাড়ি হুইবির উপর মুভ অন করতে পেরেছে কারণ সে হুইবিকে কখনো ভালোই বাসেনি। সাংসেং বলতে থাকে সে অবশ্যই হুইবিকে ভালোবেসেছে। জিং তাকে একটা পরীক্ষা করার কথা বলে, যেখানে সে সহজে এটা বুঝে যাবে সে কি হুইবিকে ভালোবেসেছিল নাকি ভালোবাসেনি। সাংসেং এতে রাজি হয়। এরপর জিং সাংসেংকে একটা জায়গায় বসিয়ে চোখ বন্ধ করতে বলে। জিং প্রথমে তার মাথাটা ঠান্ডা করতে বলে এবং কিছু কথা বলে। সবশেষে জিং তাকে জিজ্ঞেস করে সেই মানুষটাই কি। সাংসেং সব জায়গাতে জিংকে দেখতে পাচ্ছিল, তার সামনে জিং এর সাথে কাটানো মুহূর্তগুলো সে দেখতে পাচ্ছিল, তাই সে বলে তুমি। পর যখন বুঝতে পারে সে কি বলে ফেলেছে তখন সে তাড়াতাড়ি করে জিংকে ঘর থেকে বের করে দেয়। পরদিন সকালে সাংসেং জিংকে নিয়ে মুইউ ফরেস্টে যায়। প্রতিটা গাছের উপর বরফ জমেছিল। তারা গাছের গা থেকে খুব সাবধানে বরফগুলো সংগ্রহ করে এবং সে বরফগুলো দিয়ে কিছু একটা তৈরি করে। তারা দুজনে একটা জায়গায় এসে রান্না করতে থাকে আর একে অপরের সাথে অনেক মজা করে। এখানে সিন কাট হয়, আমাদের গানকে দেখানো হয়। সে হুইবিকে থামিয়ে জিজ্ঞেস করে সে তাকে ইগনোর কেন করছে। এবার হুইবিয়ে চলে যায় না এবং তাকে সামনে এসে বলে দেয় সে সাংসেংকে বিয়ে করবে। যদি পরকাল বলতে কিছু থেকে থাকে তাহলে তারা সেখানে এক হবে। এটা শুনে গাং চুল থেকে হেয়ার পিন খুলে নিজেকে আঘাত করতে যায়। হুইবি তাকে আটকায় এবং নিজের তলোয়ারটা তার দিকে এগিয়ে দিয়ে বলে সব তারই দোষ, সে যেন তাকে মেরে ফেলে। গাং অসুস্থ হয়ে গেলে তার মেয়ের তাকে সেখান থেকে নিয়ে যায়। ঘরে এসে গাং অনেক কান্নাকাটি করতে থাকে। এই কথাটা যখন নোবেল কনসোর্ট অর্থাৎ রানীর কাছে যায়, সেও রাজার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে গাং তার একমাত্র মেয়ে, সে একজনকে ভালোবাসে, তার জন্য সে সারাদিন কান্নাকাটি করছে। নোবেল কনসোর্টের এত কথা শুনে রাজা হুইবিকে ডেকে পাঠায়। হুইবির কাছে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করে। হুইবি তখন রাজাকে বলে সে সাংসেংকে বিয়ে করতে চায়। এটা শুনে রাজা কি বলবে বুঝতে পারছে না। আমাদের জিনকে দেখানো হয় সে এখনও তার ভাইয়ের সাথে সাংসেং এর বিয়ে নিয়ে চিন্তিত ছিল। শিলিন তাকে বোঝায় তারা যদি একে অপরের সাথে ভালো থাকে তাহলে তার কেন সমস্যা। এই কথা শুনে জিন তার ভুলটা বুঝতে পারে। এরপর সে সাংসেং এর কাছে আসে আর তার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর সে জিনকে তার বিয়ের গিফট হিসাবে একটা জেট পেন্ডেন্ট দেয়। তারা নিজেদের মধ্যে কথা বলে সবকিছু আগের মতো করে নেয়। আমাদের হুইবিকে দেখানো হয় সে এক হাতে গাঙের দেওয়া আরেক হাতে সাংসেং এর দেওয়া এমব্রয়ডারি নিয়ে বসেছিল। তখন সেখানে তার সাথে দেখা করতে সাংসেং আসে। সাংসেং তার দুই পাশে এমব্রয়ডারি হাতে নিয়ে হুইবিকে জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, তবে সে কি তাকে মন থেকে পছন্দ করে। এর কোনো উত্তর হুইবি দেয় না। সাংসেং তার হাতে থাকা এমব্রয়ডারিটা আগুনে পুড়িয়ে দেয়, এতে হুইবি কিছু বলে না। যখনই গাঙ্গের দেওয়া এমব্রয়ডারিটা পুড়োতে যাবে তখনই হুইবি এটা নিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। হুইবি সাংসেং এর কাছে ক্ষমা চাইলে সাংসেং তাকে বলে এখনো দেরি হয়নি। সে যেন রাজার কাছে গিয়ে বলে সে তাকে ভালোবাসে। আমাদের লিওকে দেখানো হয় জিং তাকে জানায় প্রিন্স কিনের জন্য গাংকে সিলেক্ট করা হয়েছে। রাজা এটা শুনে মানা করতে থাকে, তবে জিং বলে সে সবাইকে দেখেছে এবং তার কাছে প্রিন্স কিনের জন্য গাংকে ভালো লেগেছে। তখন সেখানে সব গার্ডদের সাথে লড়াই করে হুইবি আসে এবং রাজাকে তার সাথে গাঙের বিয়ের দেওয়ার কথা বলে। রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে কেন গাংকে বিয়ে করতে চায়। হুইবি যে রাজার কাছে গিয়ে তাকে বিয়ে করার জন্য কথা বলেছে এটা যখন গাং জানতে পারে তখন সে অনেক অবাক হয়। তখন তার কাছে সাংসেং আসে আর বলে হুইবি তাকে সত্যি ভালোবাসে। এই কারণে রাজার সামনে গিয়ে সে বলতে পেরেছে। সেও যেন রাজার সামনে গিয়ে এ কথাটা বলে। তাকে বুঝিয়ে সাংসেং জিনের সাথে দেখা করে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি তাদের দুজনকে এক করার জন্য এরা দুজনে সবকিছু প্ল্যান করেছে। এরপর সিনে আমাদের নোবেল কনসোর্ট আর সাংসিং এর মাকে একসাথে দেখানো হয়। নোবেল কনসোর্ট তার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল। সেও লিও সাংয়ের সামনে সাংসিং এর নামে অনেক ভালো ভালো কথা বলতে থাকে আর এটাও বলে সে যেন সাংসেংকে শান্তি চুক্তির জন্য বিয়ে করার জন্য পাঠায়। এটা শুনে সাংসেং এর মা অনেক রেগে যায় আর বলতে থাকে সাংসেং তার মেয়ে, সে কখনোই তার মেয়েকে প্রিন্স কিনের মতো এত খারাপ লোকের কাছে বিয়ে দেবে না। তবে সে নিজেও অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসেং নোবেল কনসোর্টকে এগিয়ে দিয়ে আসে আর তার মায়ের হয়ে ক্ষমা চায়। নোবেল কনসোর্ট তাকে বোঝাতে থাকে সে যেন এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। জিং এসে সাংসেংকে জিজ্ঞেস করে সে কি সিদ্ধান্ত নিয়েছে।
সাংসিং বলে সে এই শান্তি চুক্তির বিয়ের জন্য একটা ক্যান্ডিডেট। সে যদি বিয়ে না করে তবে অন্য কেউ ঠিকই করবে, তবে শুধু শুধু সে রাজার কাছে খারাপ হয়ে যাবে, আর তাকে নিয়ে যে গুজব রয়েছে এর জন্য এখানে তাকে আর কেউ বিয়ে করবে না। সাংসেং তাকে প্রিন্স কিনের একটা পেন্টিং আনতে বলে। জিং পেন্টিং আনতে রাজি হয়ে যায়। এদিকে সাংসিং এর মা তখন সাংসিং এর বাবার কাছে এসে কান্নাকাটি করছিল, সে যেন কিছু একটা করে। আমাদের গাং আর হুইবিকে দেখানো হয়। হুইবি বলে সে জানে তার জীবনে অনেক ঝুঁকি রয়েছে, তবুও সে গাংকে বিয়ে করতে চায়। গাং বলে হুইবি যদি যুদ্ধে গিয়ে মারা যায় তাহলে সেও তার সাথে যুদ্ধে যাবে, তবুও তারা একসাথেই থাকবে। তাদের দুজনের এসব কথায় লিও অনেক বিরক্ত হচ্ছিল। তখন নোবেল কনসোর্ট এসে তাকে আবারও সাংসেংকে শান্তি চুক্তি করার জন্য সিলেক্ট করতে বলে। এরপর লিও সাং এসে বলে সে সিদ্ধান্ত নিয়েছে ফুইও রাজ্যকে বাঁচাতে সাংসিংই শান্তি চুক্তিটা করবে আর তাকে বিয়েও করবে। লিও সাং এখানে এসব কথা বলে বাহিরে এসে সাংসিং এর কথা ভেবে কাঁদতে থাকে। সাংসিং যে জিনকে প্রিন্স কিনের পেন্টিং আনতে বলেছিল, সাংসিং দেখে জিন সেখানে নিজের পেন্টিং করে রেখেছে। তারা এটা নিয়ে অনেক দুষ্টুমি করছিল। তখন সেখানে কাঁদতে কাঁদতে লিও সাং আসে। সাংসেং এর মা তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কি বিয়েটা ভাঙতে পেরেছে, তবে লিউসাং কিছু বলতে পারে না। তারা বুঝতে পারে সে বিয়েটা ভাঙতে পারেনি। সাংসেং এর মা জিংয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সাংসেংকে আলাদাভাবে ডেকে নিয়ে বলে জিংকে বিয়ে করতে। সাংসেং যদি জিংকে বিয়ে করে ফেলে তাহলে তাকে আর শান্তি চুক্তির বিয়ে করতে হবে না। সাংসেং বলে জিন হয়তো তাকে বিয়ে করতে রাজি হবে না। আমাদের জিংকে দেখানো হয় জিং বসে বসে সাংসেং এর কথাগুলোই ভাবছিল। তখন সেখানে সাংসিং এর মা আসে আর তাকে সাংসেংকে বিয়ে করার কথা বলে। জিন অবাক হলে সাংসেং এর মা বলে তুমি তো দেখে অনেক খুশি হয়েছো। তাই সাংসেং এর মা সাংসেংকে গিয়ে বলে জিন বিয়েতে রাজি হয়ে গেছে। তারা যেন সামনাসামনি গিয়ে কথা বলে। সাংসেং এর মা একটু সেজেগুজে তার সাথে দেখা করতে যেতে বলে। সাংসেং তার মায়ের কথা মতো সেজেগুজে তার সাথে দেখা করতে যায়, তবে তার শ্বাসটা অনেক অদ্ভুত ছিল, যেটা দেখেই জিং হেসে ফেলে। এরপর তারা কথা বলতে থাকে। তাদের কথার মাধ্যমে সাংসেং বুঝতে পারে জিং আসলে বিয়ে করতে রাজি হয়নি, তার মা ভুল বুঝেছে। এরপর জিং তার 2 অ্যাসিস্ট্যান্টের সাথে মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। তখন সেখান দিয়ে কিনসিন নামের একটা মেয়ে তার বাবার সাথে ঝগড়া করতে করতে যাচ্ছিল, কারণ সে এখানে তার বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবে না, সে অন্য কাউকে ভালোবাসে। এই মেয়েটাকে দেখে জিং এর সাংসেং এর কথা মনে পড়তে থাকে। রাতের বেলা জিং একা একা দাঁড়িয়েছিল আর তখন তার কাছে সাংসেং আসে। সাংসেং তাকে প্রিন্স কিনের কথা জিজ্ঞেস করে সে কি দেখতে সত্যিই খারাপ এইসব। জিং বলে আমার মনে হয় তুমি প্রিন্স কিনকে পছন্দ করবে। আমাদের জিনকে দেখানো হয় জিন নিজেও এখন শিওকে বলতে থাকে সে যদি সত্যি সাংসেংকে ভালোবাসে তাহলে সে যেন এখন গিয়ে তাকে নিজের অনুভূতির কথা বলে দেয়। এখনো বেশি দেরি হয়নি। জিনের কথায় মোটিভেট হয়ে সেও সাংসেং এর কাছে গিয়ে তাকে নিজের অনুভূতির কথা খুলে বলে। তবে সাংসেং মনে করে সে মজা করছে। সেও তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে আর বলে সে তাকে সত্যি ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। তবে সাংসেং তাকে সিরিয়াসলি নেয় না। সেও তাকে বলে সে বিশ্বাস করুক বা না করুক সে তাকে ভালোবাসে। সেও চলে গেলে সাংসিং তার মেটকে বলে আমি জানি সেও সব কথা সিরিয়াসলি বলেছে, তবুও ফুরিও রাজের ভালোর জন্য তাকে শান্তি চুক্তির বিয়েটা করতে হবে। তারা দুজনে সারা জীবন বন্ধু হয়ে থাকবে। তার মনটা খারাপ ছিল, তাই সে মার্কেটে হাঁটতে বের হয়। সেখানে গিয়ে তার সাথে কিনসিনের দেখা হয়। কিনসিনের সাথে একটা ছেলে ছিল যার নাম হচ্ছে লাং। কিনসিন বলে ল্যাটিন ফেস্টিভ্যালের দিন তারা দুজনে প্রথম দেখা করেছে। প্রথম দেখাতে তারা একে অপরকে প্রেমে পড়েছে। তাই তার পরিবার মেনে না নিলেও তারা সমস্ত বাধা বিরুদ্ধে গিয়েও তারা একে অপরকে বিয়ে করবে। তখন সেখান থেকে তারা চলে গেলে সাংসেং ভাবতে থাকে সেও যদি কোনো সাধারণ পরিবারে জন্ম নিত তাহলে হতো এমন হতো। আমাদের জিংকে দেখানো হয় জিংকে তার অ্যাসিস্ট্যান্টরা বলতে থাকে সে যেন সাংসিংকে নিজের আসল পরিচয় সম্পর্কে বলে দেয়, কারণ পরে যখন সাংসিং তার আসল পরিচয় সম্পর্কে জানতে পারবে তখন সে হয়তো অনেক কষ্ট পাবে। জিং এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায় যে আসলে সাংসিংকে সে সত্যি বলে দিবে কিনা। এসব ভাবতে ভাবতে সে যখন সাংসিং এর সাথে দেখা করতে যায় তখন দেখে সাংসিং একটা ছুরি হাতে নিয়ে বসে আছে। জিং মনে করে সে হয়তো আত্মহত্যা করতে চাইছিল। জিং ভুল ভেবেছে দেখে সাংসিং সেই রকম অভিনয় করতে থাকে সে যেন সত্যি আত্মহত্যা করতেছে। সাংসিং এর অবস্থা দেখি জিং যেই নিজের পরিচয়টা বলে দিতে যাবে তখন সাংসিং সত্যি বলে দেয় সে আত্মহত্যা করতে চায় না, বরং এই ছুরিটা তাকে কিনসি গিফট করেছিল। সাংসিং চলে গেলে জিনের অ্যাসিস্ট্যান্টরা তাকে বলতে থাকে সে একটুতেই ভয় পেয়ে গিয়েছে। তাহলে সাংসিং সবকিছু জানার পর তার কি অবস্থা হবে। জিং সাংসিং এর কথা মনে করতে করতে ভাবতে থাকে এখন তার কি করা উচিত। এদিকে জিন ও সাংসিং এর জন্য কান্নাকাটি করছিল
আর শিয়াও সারাদিন ওয়াইন খাচ্ছিল। শিয়াও সিদ্ধান্ত নেয় সে রাজার কাছে গিয়ে তার সাথে সাংসিং এর বিয়ে দেওয়ার কথা বলবে। শিয়াও এর মা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, তবুও শিয়াও না থামলে সে নিজের গলায় তলোয়ার ধরে। নিজের মাকে আটকাতে জিন তার হাত থেকে তলোয়ার নিয়ে নিজের গলায় ধরে এবং শিয়াওকে সেখান থেকে চলে যেতে বলে। শিয়াও সেখান থেকে চলে গেলে জিন তার মায়ের কাছ থেকে ক্ষমা চায়। শিয়াও রাজার কাছে যায় এবং গিয়ে সাংসিংকে বিয়ে করার কথা বলে। রাজা এসব দেখে অবাক হয় আর তার কাণ্ড দেখতে থাকে। সে যখন কাউকে বিয়ের কথা বলছে তখন সে মানা করে দিয়ে যখন সে সেই মেয়েটাকে শান্তিকুর চুক্তি করার জন্য সিলেক্ট করে, তখন আবারও সে ফেরত এসে তাকে বিয়ে করতে চায়। সেখানে জিং নিজেও ছিল। জিং রাজার কাছে সাংসিংকে সিলেক্ট করার কথা বলতে এসেছিল, তবে এখন জিং এর কথা শুনে সে সাংসিং এর উপরে সবটা ছেড়ে দেয়। তখন সেখানে সাংসিং আসে আর নিজে থেকে রাজাকে শান্তি চুক্তির বিয়েটার কথা বলে। সাংসিং বলে ফুইও রাজ্যের রাজকুমারী হিসেবে ফুইও রাজ্যকে সে বাঁচাতে চায়। ফুইও রাজ্যের পক্ষ থেকে শান্তি চুক্তির বিয়েটা সে করবে। রাজা সহ জিং কেউ এতে আপত্তি করে না এবং সাংসিংকে সিলেক্ট করা হয়। শিয়াও সামনে এগিয়ে আসে এবং রাজাকে বলে সে ফুইও রাজ্যের পক্ষ থেকে হোস্টেস হিসেবে যেতে চায়। এটা যখন শিয়াও এর বাবা জানতে পারে তখন সে অনেক রেগে যায় আর বলে সে কখনোই তার ছেলেকে হোস্টেস হিসাবে যেতে দেবে না। শিয়াও নিজের সিদ্ধান্তে অটল। তার বাবা তাকে বোঝাতে বোঝাতে অনেক অসুস্থ হয়ে যায়, তবুও সে নিজের সিদ্ধান্ততে অটল ছিল। ফুইও রাজ্য থেকে রাজকীয় আদেশ আসে এবং সাংসিংকে রাজকীয় আদেশের মাধ্যমে শান্তি চুক্তির বিয়ের জন্য সিলেক্ট করা হয়। এদিকে শিয়াও তুষারপাতের মাঝে বসে বসে বারবার খারাপ ছেলে কথাটি লিখছিল। ঠান্ডা তার ভ্রুগুলোতে বরফ জমে গিয়েছিল, তখনও সে সেখানে বসেছিল। এখানে সিন কাট হয়, আমাদের একটা অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সাংসিংকে বিদায় দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। সেখানে এতদিন যেসব লোকজন সাংসিংকে অপয়া বলতো, আজ তারাও সাংসিং এর অনেক প্রশংসা করছিল এবং লিওসাং এর সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল। সেখানে একটা নাটক হচ্ছিল যেখানে একজন প্রিন্স মিথ্যা কথা বলে তার ভালোবাসার মানুষের কাছে যায় আর তাকে ভালোবাসে। পরে যখন সে মেয়েটা প্রিন্সের আসল পরিচয় জানতে পারে তখন সে আত্মহত্যা করে। নাটকটা দেখে সাংসিং বলে মেয়েটা একদমই ঠিক কাজ করেছে, তার জায়গায় সে থাকলেও এটাই করতো। এটা শুনে জিং একটু ভয় পায়। লিওসাং অনেক ড্রাঙ্ক হওয়ায় সে সাংসিংকে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসিং শিওকে বলে সে কেন তাং রাজ্যের হোস্টেস হিসাবে যাচ্ছে ওখানে। শিও বলে সে সেখানে গিয়ে পড়াশোনা শেষ করবে আর তার অনেক ইচ্ছে সে সাংসিং এর বিয়ে হতে দেখবে। সাংসিং তাকে বলে সে সেখানে খেলতে যাচ্ছে না, সে যেখানে যাবে সেখানে গেলে অবশ্যই তার বিপদ আছে। তবে শিয়াও নিজেকে স্বাভাবিক রেখে তার কথাটা এড়িয়ে দেয়। রাতের বেলায় এরা তিনজন একসাথে বসে ড্রিঙ্ক করছিল আর গল্প করছে। তারা সবাই অনেক ড্রাঙ্ক ছিল। তাদের সবাই সাংসিং এর জন্য অনেক খারাপ লাগছিল আর সাংসিং এর অনেক কষ্ট হচ্ছিল, তবে এটা সে প্রকাশ করে না। আমাদের জিংকে দেখানো হয় সে প্রিন্স কিনের নাম করে একটা চিঠি লেখে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে সেটা সাংসিংকে পৌঁছে দিতে। সাংসিং চিঠি পড়ে জানতে পারে প্রিন্স কিন গোপনে ফুইওতে এসেছে এবং সে গোপনে তার সাথে দেখা করতে চায়। চিঠিটা পড়ে সাংসিং তাকে বলে সে প্রিন্স কিনের সাথে দেখা করবে না, তবে তার মেয়েরা তাকে বোঝায় যে একবার হলেও তার সাথে দেখা করা উচিত। এরপর সাংসিং কাউকে কিছু না বলে প্রিন্স কিনের সাথে দেখা করতে চলে যায়। সে একটা ঘরের সামনে গিয়ে প্রিন্স কিনের উদ্দেশ্যে কথা বলতে থাকে, তবে কিছুক্ষণ পর সে ঘর থেকে জিং এর একটা অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসে। এরপর একের পর এক সে ঘর থেকে অনেকগুলো লোক বেরিয়ে আসে। এত লোক দেখে সাংসিং বেশ বিব্রত অবস্থায় পড়ে যায়, কারণ সে এতক্ষণ এদের নামে অনেক বাজে বাজে কথা বলছিল। একটু পর সে ঘর থেকে জিং বেরিয়ে আসে আর বলে সে যেহেতু বলেছিল প্রিন্স কিনের সাথে দেখা করবে না, তাই প্রিন্স কিন চলে গিয়েছে। সাংসিং লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সাংসিং বাড়ি ফিরলে তার মা তার কাছে এসে অনেক কান্নাকাটি করতে থাকে। সাংসিং তার মাকে শান্ত করে বলে সে প্রিন্স কিনের সাথে দেখা করেছে। প্রিন্স কিন অনেক ভালো মানুষ। এরপর সাংসিং ফুইও রাজ্য থেকে তাং রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তাং রাজ্যের মানুষ যখন জানতে পারে প্রিন্স কিন রাজ্যে ফিরে এসেছে তখন তারা অনেক খুশি হয়। জিং রাজ্যে ফিরে প্রথমে তার বাবার সাথে দেখা করে আর সে বলে ফুইও রাজ্যের রাজকুমারী সাংসিংকে সে নিজের জন্য সিলেক্ট করেছে। তার বিশ্বাস তারাও সাংসিংকে পছন্দ করবে। তাং রাজ্যের রাজাও তার ছেলেকে অনেক ভালোবাসতো, যার জন্য সে ছেলের খুশিতে খুশি থাকে। সেখানে জিং আর তার দুই ভাই উপস্থিত ছিল। তারা সেখান থেকে বাহিরে বের হয়ে যায় এবং হুইকে বলে এমনিতেও তাং রাজ্যের সমস্ত মিলিটারি ক্ষমতা জিং এর হাতে। এখন সে যদি ফুইও রাজ্যের রাজকুমারীকে বিয়ে করে তাহলে সে রাজ্যের সাপোর্ট পেয়ে যাবে। হুয়োকিকে তার সাথে হাত মেলাতে বলে, তবে কি তার সাথে হাত মেলায় না। এদিকে জিং তাং রাজ্যের গ্র্যান্ড টিউটর জিঙ্গোর সাথে দেখা করে। সে তাকে সাংসিং এর জন্ম তারিখ দিয়ে দেখতে বলে সে তার জন্য সঠিক কিনা।
জিং ওয়ে একটু চিন্তা করে বলে তারা দুজনে অনেক ভালো জুটি। জিং তাকে তাদের জন্য খুব তাড়াতাড়ি ভালো একটা বিয়ের দিন খুঁজতে বলে। এরপর সিনে আমাদের দেখানো হয় একজন কার্ড ডাক্তার লিওর নামে একজনকে খুব তাড়াহুড়ো করে ডেকে তোলে আর বলে প্রিন্সেস আবারও অসুস্থ হয়ে গিয়েছে। সে এবারের মতো মোট 6বার অসুস্থ হয়েছে। আমাদের সাংসেংকে দেখানো হয় সে সুস্থ হয়েছিল তবে অসুস্থ হওয়ার ভান করছিল। ডাক্তার লিও সেখানে আসে আর সাংসেংকে চেক করে, তবে সে তার কোনো সমস্যায় বুঝতে পারে না। সাংসেংয়ের মেড তাকে ধরে কানাকারি করতে শুরু করে আর বলতে থাকে তাংরাজ্যে কোনো ভালো ডাক্তার নেই, আমাদের প্রিন্সেস হয়তো এখানে আর বাঁচবে না। ডাক্তার ভয় পেয়ে চলে গেলে সাংসেন নিজের অভিনয় বন্ধ করে দেয়। আর তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি সাংসেংকে যেন এই বিয়ে না করতে হয়, তাই সে এমন অভিনয় করছে। এরপর সিনে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, সবাই তাকে প্রিন্সেস রয়্যাল নামে ডাকে। সে রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু দিক দেখাশোনা করত। সে কিন্তু এখনো বিয়ে করেনি। তাকে একজন বিয়ের কথা বললে সে অনেক রেগে যায়। তখন তার সাথে জিং দেখা করতে আসে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি তাদের মাঝে সম্পর্কটা অনেক ভালো। আমাদের আবারও সাংসেংকে দেখানো হয় সে শিয়াওয়ের সাথে বসে গল্প করছিল। তখন সেখানে জিংয়ের আসার শব্দ পেয়ে সে আবারও অসুস্থ হওয়ার ভান ধরে। জিং ভালোভাবে বুঝতে পেরেছিল যে সাংসেং অসুস্থ হওয়ার ভান ধরছে, তাই সে ডাক্তার সাংসেংকে চিকিৎসা করেছে। সে ডাক্তারকে শাস্তি দেওয়ার কথা বলে, তার জন্য একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবে। এটা দেখে সাংসেং তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায় আর বলে সে তো সুস্থ হয়ে গিয়েছে। সে যেহেতু সুস্থ হয়ে গিয়েছে তাই জিং তাকে তার বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। তবে পথে সাংসেং এ সত্যি সত্যি অসুস্থ হয়ে যায়। জিং এই ব্যাপারটা বুঝতে পারে, তাই তারা আবারও ফিরে যায়। জিও যখন সাংসেং এর সাথে দেখা করতে চায় তখন সে মনে করে সাংসেং হয়তো এখনো সত্যি অভিনয় করছে। সাংসেং এর মেয়েরা জানায় সে সত্যি সত্যি অসুস্থ হয়ে গিয়েছে। তখন সেখানে মেডিসিন নিয়ে জিং আসে। সে সাংসেংকে মেডিসিন খাইয়ে দেয় আর রেস্ট করতে বলে চলে যায়। পরদিন সকালে সাংসেং সুস্থ হলে তার রওনা দেয় রাজার কাছে যাওয়ার জন্য। সাংসেং রাজার সাথে দেখা করে, তবে সেখানে কোথাও প্রিন্স কিনকে দেখতে পায় না। রাজার সাথে দেখা করা শেষ হলে সাংসেংকে একটা আলাদা প্যালেস দেওয়া হয় থাকার জন্য। তবে এখানে প্রিন্স কিনের সত্যিটা সে এখনো জানতে পারেনি। আমরা পরের পর্বে জানতে পারবো যে সে কি আসলে প্রিন্স অর্থাৎ জিং এর আসল পরিচয় জেনে তাকে বিয়ে করবে নাকি সে তাকে রিজেক্ট করবে, এটা তো আমরা শেষ পর্বেই জানতে পারবো। আজকের পার্টটা এতটুকুই। আমি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।